ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। তোমাদের সবাইকে মালদা সিভিল সার্ভিস একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আমরা যে সংবিধানের যে সিরিজ করছি সেই সিরিজটা আমরা পর আমরা তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। অলরেডি তোমরা জানো যে আমরা ভারতের নাগরিকত্ব উপর ভিত্তি করে এর আগের ভিডিও অলরেডি তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব তার নাম হচ্ছে মৌলিক অধিকার। তো এখানে মৌলিক অধিকার যে টপিকটা আছে একটু বলে রাখি যে এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে। আমি এখানে এক্সট্রা করে লিখে দিচ্ছি। এই জায়গাটাতে তোমার হচ্ছে যে মৌলিক যে বিষয়টা সেটা লেখা নেই আর কি বাংলাটাতে। তো যাই হোক, মৌলিক অধিকার। তো এই মৌলিক অধিকার খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে ভারতবর্ষের নাগরিকদের জন্য সবথেকে বেশি যদি যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে মৌলিক অধিকার। আমরা যে ভারতের নাগরিক, আমাদের ক্ষমতা কতটা, সেই জিনিসটাকে নিয়ে এই তোমার হচ্ছে মৌলিক অধিকার সংবিধানে রয়েছে। এবং আমরা যদি ভারতের নাগরিক হিসাবে যদি মৌলিক অধিকার সম্বন্ধে যদি না জানি, এর থেকে দুঃখের কিন্তু কিছু নেই। তো যাই হোক, ভারতবর্ষের সংবিধানে এই মৌলিক অধিকারের কথা মানে ভারতের নাগরিকদের জন্য মৌলিক অধিকার দেওয়া হয়েছে যে যারা ভারতবর্ষের নাগরিক তারা এই অধিকারগুলো পাবে। তো আমরা এই ভিডিওতে তোমার হচ্ছে মৌলিক অধিকারগুলো কীভাবে পাবে এবং মৌলিক অধিকারগুলোকে কী কী রয়েছে সেই বিষয়ে আমরা এখানে ডিসকাস করব। তো সেই প্রসঙ্গে তোমাদেরকে আমি বলে রাখি টোটালে আমরা এই ভিডিওটাকে কতগুলো ভাগে ভাগ করব, মানে মৌলিক অধিকারকে টোটালে নির্দিষ্ট কতগুলো ভাগে ভাগ করব সেই ভাগগুলো আমি লিখছি। 1 নম্বর ভাগ যেটা হচ্ছে কি মৌলিক অধিকার জিনিসটা কি, মৌলিক অধিকার জিনিসটা কি, এবং তার সাথে আর্টিকেল নাম্বার হচ্ছে 12 এবং 13 আমরা আলোচনা করবো একটা ভিডিওতে। দ্বিতীয় হচ্ছে সাম্যের অধিকার, ঠিক আছে। তো সাম্যের অধিকার কততে আছে তোমার হচ্ছে 14 থেকে 18, ঠিক আছে। এটা একটা ভিডিওতে তোমার হচ্ছে জানবো। 3 নম্বর হচ্ছে কি স্বাধীনতার অধিকার, এবং এই স্বাধীনতার অধিকার বিষয়টা রয়েছে তোমার হচ্ছে কত 19 থেকে শুরু করে 22 নম্বর ধারায়। তো অতএব এটা একটা ভিডিও হবে। 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। তো এই যে শোষণের বিরুদ্ধে যে অধিকার হবে সেটা হবে কত 23, 24 এই দুটোর উপরে হবে, ছোট ছোট ভিডিও হবে। 5 নম্বর হচ্ছে কি তোমার হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটা সবাই জানো যে এটা কত নম্বর আর্টিকেল থেকে কত নম্বর আছে 25 থেকে শুরু করে 28, ঠিক আছে। তারপর 6 নম্বর সংখ্যালঘুদের স্বাধীনতার অধিকার। এটা কত নম্বর ভিডিওতে তোমার কত থেকে কত তোমার হচ্ছে 29 এবং 30 রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এর সাথে এই সংখ্যালঘুদের সাথে সাথে আরও এক্সট্রা যে রয়েছে 30-এর ABCD, এই জিনিসগুলোকে আমরা জেনে নেব। 30-এর বলছি, ওটা 31-এ আছে। আচ্ছা, সংখ্যালঘুদের অধিকার তার মানে 6টা আর একটা অন্য, অর্থাৎ তোমার হচ্ছে 31 থেকে শুরু করে 35 নম্বর যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলের উপরে তোমার হচ্ছে একটা ভিডিও। অর্থাৎ মৌলিক অধিকারের এই একটা ভিডিওকে আমরা এই তোমার হচ্ছে একটা পিপিটিকে আমরা নির্দিষ্ট 7টা ভিডিওতে ভাগ করবো এবং সেগুলোকে তোমাদের সামনে 7টা আলাদা আলাদা তোমার হচ্ছে ভিডিওর মাধ্যম দিয়ে আমরা প্রতিস্থাপিত করব। তো এই 7টার মধ্যে এই প্রথম ভিডিও যেটা, সেই ভিডিওটা এখন আমরা তোমার হচ্ছে আলোচনা করব। প্রথম যেটা, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 1 মিনিট। তো সবার প্রথমে আমরা মৌলিক অধিকার এবং 12 এবং 13 নম্বর আর্টিকেল নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। তো স্যার, মৌলিক অধিকার কি? নাগরিকদের অধিকার। তোমরা যখন প্রস্তাবনা আমি তোমাদেরকে যখন পড়িয়েছিলাম তখনই বলেছিলাম যে আমরা ভারতের নাগরিক এবং আমরা আমাদের সংবিধান নিজেরাই নিজেদের হাতে তৈরি করেছি। তো সংবিধান আমরা যদি নিজেরাই তৈরি করে থাকি, ঠিক আছে, সংবিধান যদি আমরা নিজেরাই তৈরি করে থাকি তার মানে বুঝতেই পারছো আমাদের নিজেদের তো তোমার বিশেষ ক্ষমতা থাকবে, ঠিক না। তো
যারা গণপরিষদে ছিল, গণপরিষদের সাধারণ মানুষের প্রতিনিধিরাই ছিল, পরোক্ষভাবে অবশ্য এসেছিল এটা ঠিক, কিন্তু স্যার সাধারণ মানুষের প্রতিনিধিরাই ছিল। এবং গণপরিষদ যে সংবিধান তৈরি করেছিল সেই সংবিধানের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এখানে নাগরিকদের বিশেষ ক্ষমতা দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে যে আমাদের সংবিধান নাগরিকদের প্রতিনিধি হিসাবে গণপরিষদ তৈরি করেছিল। অতএব সম্পূর্ণ বিষয়টা হচ্ছে নাগরিকদের, অতএব নাগরিকদের বিশেষ ক্ষমতা দেওয়া হবে যার নাম হচ্ছে মৌলিক অধিকার। ঠিক আছে? তো এখানে এই যে মৌলিক অধিকার যে বিষয়টা রয়েছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কেন গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারকে বলবো, তার পিছনে মূল কারণ হচ্ছে নাগরিক যারা রয়েছে, যাদের আমাদের ভোটাধিকার রয়েছে, বা আমরা যারা তোমার হচ্ছে ভোটাধিকার নেই, কম বয়সে রয়েছি, বা যারাই আমরা ভারতীয়, তাদের নিজস্ব কতগুলো ক্ষমতা রয়েছে, নিজস্ব কতগুলো অধিকার রয়েছে, সেই অধিকারগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে? এবং এই মৌলিক অধিকার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা ভারতবর্ষের সংবিধানের পার্ট নম্বর 3-এ রয়েছে। কত নম্বর পার্টে? পার্ট নম্বর 3। এবং যদি এটা যদি ধারা দেখো বা আর্টিকেল, ঠিক আছে, তো আর্টিকেল নম্বর তোমার হচ্ছে 12 থেকে শুরু করে 35 নম্বর আর্টিকেলে রয়েছে মৌলিক অধিকার সম্বন্ধে বিস্তারিত লেখা আছে, 12 থেকে শুরু করে 35। ক্লিয়ার? এবার আমি তোমাদের সামনে এইগুলো সম্বন্ধে আমরা জানবো। দেখো এখানে কতগুলো কথা লেখা আছে, এইগুলো আমি একটু তোমাদেরকে বলি। কি লেখা আছে? বলছে ভারতবর্ষের সংবিধানের 3য় অধ্যায় অর্থাৎ পার্ট নম্বর 3-এ 12 থেকে 35 নম্বর ধারাতে মৌলিক অধিকারের কথা বলা রয়েছে। এগুলি হলো তোমার হচ্ছে কি জনগণের অধিকার, যা রাষ্ট্র দ্বারা জনগণকে বিশেষ সুবিধার্থে প্রদান করা হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্র, কোন রাষ্ট্র? স্টেট। রাষ্ট্র বলতে এখানে স্টেট, কোন স্টেট? ভারত, তার জনগণকে এই বিশেষ ক্ষমতা বা বিশেষ সুবিধাগুলো তোমার হচ্ছে দেয়। শুধু ভারতের নাগরিকরাই পাবে, বিদেশের নাগরিকরা কিন্তু এটা পাবে না। অলরেডি মৌলিক তোমার হচ্ছে নাগরিকত্ব পড়াতে গিয়ে আমি বলেছিলাম যে কত আমাদের ভারতবর্ষে যারা নাগরিক রয়েছে তারাই শুধুমাত্র মৌলিক অধিকারের ক্ষমতা পাবে। যারা বিদেশি নাগরিক তারা তাদের মধ্যে থেকে কিছু কিছু পেতে পারে, কিন্তু সবগুলো মৌলিক অধিকারের ক্ষমতা কিন্তু পাবে না। ঠিক আছে? তো সেই প্রসঙ্গেই বলি যে তাহলে হচ্ছে এই যে মৌলিক অধিকারের বিষয়টি আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এবার প্রসঙ্গটা হচ্ছে কি, সেই মৌলিক অধিকারটা কোথা থেকে এসছে? বলা হয় যে বিশ্বের মধ্যে সব থেকে তোমার হচ্ছে স্পষ্ট যদি গণতন্ত্র কোনো দেশের হয় তার নাম হচ্ছে আমেরিকা। তো সেই আমেরিকার যে মৌলিক অধিকার, আমেরিকার নাগরিকদের যে মৌলিক অধিকার, অর্থাৎ ইউএসএর যারা নাগরিক তাদের সংবিধানে এই মৌলিক অধিকার কনসেপ্টটা আছে। ঠিক আছে? তো তাদের কাছ থেকে অনুকরণ করে মৌলিক অধিকার বিষয়টা আমরাও নিয়েছি। তার মানে এটা নয় যে তাদের যেগুলো মৌলিক অধিকার আছে তাদের সেই অধিকারগুলোকে আমরা হুবহু ছাপিয়ে নিয়েছি। আমরা আমাদের নাগরিকদের প্রয়োজনেই শুধুমাত্র আমাদের মৌলিক অধিকারটাকে তৈরি করেছি। ঠিক আছে? কিন্তু এই কনসেপ্টটা, এই ধারণাটা কার কাছ থেকে নেওয়া হয়েছে? আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কাছ থেকে নেওয়া হয়েছে। হলো? তো মৌলিক অধিকার ভারতীয় জনগণকে আরও বেশি রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত করতে সাহায্য করে। এবার কথাটা হচ্ছে এই যে মৌলিক অধিকার যেটা আমাদের 12 থেকে 35 দিয়েছে সংবিধান, এটা আমাদের নিজস্ব অধিকার। তো আমরা এই অধিকারটা আমরা রাষ্ট্রের কাছ থেকে বুঝে নেব। ঠিক না? এই অধিকারগুলো আমরা রাষ্ট্রের কাছ থেকে বুঝে নিব। তো বুঝে নিব মানে হচ্ছে কি স্যার, তাহলে আমাদের ভারতীয়রা আমরা সচেতন। আমরা যত ভারতীয়রা সচেতন হবে, যত মৌলিক অধিকার নিয়ে সুস্পষ্ট ধারণা হবে, রাষ্ট্রের কাছ থেকে এই অধিকারগুলো বুঝে নেওয়াটা হচ্ছে কি স্যার আমাদের অধিকার। কেন? এগুলো আমাদের অধিকার। ঠিক আছে? তো মাথায় রাখবে, এই জনগণ যত তোমার হচ্ছে মৌলিক অধিকার আছে বলেই আজকে জনগণ রাষ্ট্রের জন্য কাজ করতে চাইবে। মৌলিক অধিকার আছে বলেই তো জনগণ তোমার হচ্ছে কি স্যার রাষ্ট্রের হিতে কাজ করতে চাইবে। মৌলিক অধিকার আছে বলেই তো রাষ্ট্র মানে জনগণ তোমার হচ্ছে কি সচেতন হবে। ক্লিয়ার? মূলত ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিককে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে এবং তার প্রমাণই হচ্ছে কি স্যার মৌলিক অধিকার। আজকে আমাদের যদি গণতান্ত্রিক দেশ দেখি ভারতবর্ষকে, তাহলে বলছে নাগরিককে সব থেকে বড় জায়গা দেওয়া হয়েছে। এবার প্রসঙ্গটা হলো নাগরিকদেরকে সব থেকে বড় জায়গা দেওয়া হয়েছে কেন? তার পিছনে মূল কারণ হলো যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আমাদের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় স্পষ্ট করা হয়েছে যে নাগরিকরাই সংবিধান তৈরি করেছে। সেখানে স্পষ্ট করে লাস্টের দিকে লেখা আছে যে 1949 সালের 26শে নভেম্বর আমরা ভারতবর্ষের সংবিধান আমরা নিজেরাই নিজেদেরকে অর্পণ করছি। যেহেতু আমরা নিজেরাই নিজেদেরকে অর্পণ করছি, অতএব আমাদের এখানে বিশেষ সুযোগ সুবিধা আমরা পাচ্ছি এবং পাই। কিন্তু মাথা রাখবে যে এই যে 12 থেকে 35
শুধুমাত্র ভারতের যারা নাগরিক সবাই কিন্তু এই 12 থেকে 35 সবগুলোই কিন্তু ভোগ করে, ঠিক আছে। কিন্তু যারা বিদেশি নাগরিক বা যারা হচ্ছে ধরো রিফিউজিস বা যারা হয়তো ধরে নাও অন্য কোনো কারণে হয়তো ভারতবর্ষে চলে এসেছে, তারা কিন্তু ভারতবর্ষের একটা সাধারণ নাগরিকের মতো সমস্ত যে মৌলিক অধিকার সেগুলোকে কিন্তু ভোগ করতে পারবে না। এটাই বলতে পারো ভারত মানে ভারতের নাগরিক এবং বিদেশি নাগরিকদের মধ্যে মৌলিক অধিকারগত পার্থক্য। কিছু কিছু অধিকার রয়েছে যেগুলো বিদেশি নাগরিকরা ভোগ করতে পারে, কিন্তু ভারতবর্ষে যারা নাগরিক তারা 12 থেকে 35 পর্যন্ত যতগুলো ধারা রয়েছে সবগুলোই কিন্তু ভোগ করবে। এবার কথা হচ্ছে 12 থেকে 35-এর মধ্যে কতগুলো ধারা রয়েছে। 12 থেকে 35-এর মধ্যে যদি একটু ভালো করে দেখো তাহলে হচ্ছে কি কিসের ওদিকে হচ্ছে 12 থেকে 20 মানে হচ্ছে 8, ওদিকে হচ্ছে 10, 18 আর এদিকে 5, 8, 5, 13, 23, প্রায় 23টার মতো ধারা রয়েছে। কিন্তু স্যার এর সাথে অনেকগুলো উপধারাও রয়েছে ABCDতে, ঠিক আছে। তার মানে সংখ্যাটা মানে ধারার সংখ্যাটা 23 না, 23 প্লাস। যেমন ধরো উদাহরণ দিচ্ছি 21-এর A বলে একটা ধারা রয়েছে, হ্যাঁ, আমি যদি ভুল না বলি 31-এর A, 31-এর B, 31-এর C, হ্যাঁ, তারপর হচ্ছে 31-এর D, এই ধরনের ধারা রয়েছে। তার মানে অ্যাডিশনাল বেশ কিছু ধারা রয়েছে। তো স্যার 23 প্লাস ন্যূনতম এখানে 23টা ধারা রয়েছে এবং সর্বোচ্চ স্যার এটা হয়তো সম্ভবত 30-এর উপরে বা তারও বেশি, অনেক বেশি আছে। কারণ ওই যে 21-এর সাব আছে, তোমার হচ্ছে 20-এর সাব আছে, 22-এর সাব আছে, অনেকগুলো সাব আছে। তো যাই হোক, আমরা এই মানে মৌলিক অধিকার নিয়ে পড়ছি এখানে। এটা হচ্ছে নাগরিকদের অধিকার, নাগরিকদের বিশেষ ক্ষমতা, নাগরিকরা রাষ্ট্রের কাছ থেকে এই অধিকারগুলো ভোগ করে এবং এই রাষ্ট্রের কাছ থেকে এই অধিকারের মাধ্যম দিয়ে নিজের জীবনকে সুন্দর এবং স্বাচ্ছল করাটাই হচ্ছে গিয়ে কাজ। কার কাজ? প্রতিটা নাগরিকের কাজ। তো নাগরিককে নিজের মৌলিক অধিকার নিয়ে সচেতন হতে হবে, নাগরিককে তোমার হচ্ছে গিয়ে নিজের তোমার হচ্ছে সংবিধান নিয়ে সচেতন হতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা মৌলিক অধিকার যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো সম্বন্ধে আমরা স্পষ্ট করে জানবো। সবার প্রথমে দেখো তোমার হচ্ছে ধারা, আমি বলেছিলাম যে মাত্র দুটো স্লাইড দিয়েই আমি করব, মানে 12 এবং 13। তো 12 এবং 13টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা এখানে করছি। তো সবার প্রথমে দেখো তোমার হচ্ছে কি ধারা নম্বর 12। ধারা নম্বর 12 থেকে কি বলা হচ্ছে যে রাষ্ট্রের সংজ্ঞা দেওয়া রয়েছে এবং তার বর্ণনা দেওয়া আছে। রাষ্ট্রের সংজ্ঞা বলতে কি স্যার, হোয়াট ইজ স্টেট, ঠিক আছে, মানে হচ্ছে রাষ্ট্র কি, ঠিক আছে। কিন্তু মাথা রাখবে কি স্যার, অ্যাজ পার তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস মানে হচ্ছে FR। তাহলে রাষ্ট্র কি এই বিষয়টাকে যদি স্পষ্ট করতে হয় সেটাকেই তোমার হচ্ছে এইখানে বলা রয়েছে, ভারতবর্ষের সংবিধানের 12 নম্বর আর্টিকেলে সংজ্ঞার কথা বলা রয়েছে, ঠিক আছে। এক্ষেত্রে রাষ্ট্র কিভাবে তোমার হচ্ছে মৌলিক অধিকারকে তোমার হচ্ছে কি করে স্যার, ডিফাইন করে, ঠিক আছে, এই জিনিসটা স্পষ্ট করে করা হয়েছে। তাহলে স্যার এখানে তাহলে আমাকে মৌলিক অধিকার বিষয়টাকে আরও স্পষ্টভাবে জানতে হবে। তো স্যার মৌলিক অধিকার জিনিসটা হচ্ছে কি, মৌলিক অধিকার মানে হচ্ছে কি আমাদের কতগুলো বেসিক নিডস, যে নিডসগুলো আমাদেরকে পূরণ করবে। কে পূরণ করবে? রাষ্ট্র পূরণ করবে। বেসিক নিডস কি হতে পারে? আমাদের চলাফেরা হতে পারে, আমাদের ঘোরাঘুরি হতে পারে, আমরা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি, আমাদের জীবিকার কথা, আমাদের বাক স্বাধীনতা, আমি যাতে ঠিকঠাক করে কথা বলতে পারি, ঠিক আছে, আমি তোমার হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করতে পারি, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি অধিকার পাবো আমার সাথে যারা আরও যে 2-4জন রয়েছে তারাও যাতে সেম অধিকারই পাই, যাতে অধিকারের দিক থেকে যাতে স্যার কোনোভাবেই স্যার হচ্ছে খামতি না থাকে, হ্যাঁ, কেউ অধিকার বেশি পেলো কেউ অধিকার কম পেলো এটা যাতে না হয়, হ্যাঁ। তোমার হচ্ছে কি ভারতের নাগরিক যারা রয়েছে তারা যাতে সবাই সমান থাকে, ঠিক আছে, কাউকে যাতে শোষণ না করা হয়, কেউ গরিব বলে কাউকে নেগলেক্ট যাতে না করা হয়, ঠিক আছে। প্রতিটা বিষয়কে সুনিশ্চিত করে হচ্ছে কি স্যার এই মৌলিক অধিকার, ঠিক আছে। প্রতিটা বিষয়কে তারা সুনিশ্চিত কে করে? এই মৌলিক অধিকার। এবং এই মৌলিক অধিকার এটা সুনিশ্চিত করার মাধ্যম দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাকে অনেক বেশি উন্নত থেকে উন্নততর করতে চাইবে, ঠিক আছে। মানে মাথায় রাখবে, যে দেশের নাগরিক যত বেশি নিজের অধিকারটাকে বুঝবে সেই দেশের রাষ্ট্রীয় ব্যবস্থা তত বেশি সচল হবে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস প্রযোজ্য। তা আমাদের ভারতবর্ষের নাগরিককেও কিন্তু এই মৌলিক অধিকারকে বুঝতে হবে এবং এটা 12 থেকে 35কে অক্ষর অক্ষরে বুঝতে হবে এবং রাষ্ট্র প্রশাসনের কাছ থেকে এই বিষয় নিয়ে তোমার হচ্ছে কি নিজের যে চিন্তা, নিজের যে মত, নিজের যে অভিব্যক্তি সেটা যাতে তোমার হচ্ছে পরিষ্কার হয়, ঠিক আছে। তো এই পার্সপেক্টিভে আর্টিকেল নাম্বার কত স্যার? আর্টিকেল নাম্বার 12 রয়েছে। তো এখানে স্টেট বলতে স্যার, এখানে স্টেটের সংজ্ঞা বলতে স্যার রাষ্ট্রের সংজ্ঞা নয়,
এখানে আমি যে কথাটা বলছিলাম যে ফান্ডামেন্টাল রাইটসকে রাষ্ট্র কীভাবে নিচ্ছে তার ডিফাইন বা তার ডেফিনেশন তোমার হচ্ছে কি স্যার তোমার হচ্ছে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে, তার ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে। তো যেহেতু তার ডেফিনেশন দেওয়া রয়েছে তাহলে আমরা বুঝেই নিব যে রাষ্ট্র তাহলে হচ্ছে মৌলিক অধিকার আমাদেরকে প্রোভাইড করছে, আর আমরা সেই মৌলিক অধিকারকে যদি সচেতন থাকি তাহলে সেটাকে একসেপ্ট করতে পারছি, আর যদি সচেতন না থাকি তাহলে একসেপ্ট করতে পারছি না। সোসাইটিতে এত গ্রাম রয়েছে, এত শহর রয়েছে, শিক্ষিত মানুষ রয়েছে, অর্ধশিক্ষিত মানুষ রয়েছে, একদমই শিক্ষিত মানুষ নেই, সোসাইটিতে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এদের মধ্যে থেকে যারা সেই মৌলিক অধিকারগুলোকে একসেপ্ট করতে পারছে, মৌলিক অধিকারগুলোকে বুঝতে পারছে এবং রাষ্ট্রের কাছ থেকে নিতে পারছে, তারা কিন্তু স্যার জীবনটাকে খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে। যারা পারছে না তারাই কিন্তু হচ্ছে কি স্যার একটা সাধারণ হয়ে থেকে যাচ্ছে এবং রাষ্ট্রের জনস্রোতে তারা মূল্যবান ভূমিকা গ্রহণ করার পরেও তারা কিন্তু সেইভাবে কিন্তু সঠিক পদক্ষেপ কিন্তু নিতে পারছে না। ক্লিয়ার? তো এটা হচ্ছে ধারা নম্বর কত স্যার? তাহলে ধারা নম্বর হচ্ছে 12। এবার আমরা ধারা নম্বর কত বলবো স্যার? ধারা নম্বর 13। ভালো করে দেখবে ধারা নম্বর 13তে গিয়ে কি বলছে। বলছে মৌলিক অধিকারের সাথে সংহতি রেখে আইন পার্লামেন্ট করার ক্ষমতা দেওয়া হয়েছে কাকে? তোমার হচ্ছে পার্লামেন্টকে। আবার আইনটাকে খর্ব করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? তোমার হচ্ছে সুপ্রিম কোর্টকে। অর্থাৎ 13 নম্বর আর্টিকেল মানে আর্টিকেল নাম্বার 13 এটা কিন্তু একটা বিশেষ ক্ষমতা। আর্টিকেল নাম্বার 13 এটা একটা বিশেষ ক্ষমতা। এই আর্টিকেল বলে তোমার হচ্ছে একদিকে যেমন পার্লামেন্ট ক্ষমতা পায়, কে ক্ষমতা পায়? পার্লামেন্ট ক্ষমতা পায়। আবার এই 13 নম্বর আর্টিকেল বলেই তোমার হচ্ছে কি স্যার? জুডিশিয়াল তোমার হচ্ছে ক্ষমতা পায়। তবে জুডিশিয়াল বলতে স্যার সব জুডিশিয়াল নয়, অলরেডি সুপ্রিম কোর্ট। কেন স্যার? এই ধরনের ক্ষমতা তোমার শুধুমাত্র সুপ্রিম কোর্টেরই কিন্তু রয়েছে, তোমার হচ্ছে অন্য কোনো কোর্টের কিন্তু নেই। ঠিক আছে? তো 13 নম্বর আর্টিকেল এমন একটা আর্টিকেল যেটা হচ্ছে কি কাকে তোমার হচ্ছে একদিকে পার্লামেন্টকেও ক্ষমতা দিচ্ছে, অন্যদিকে সুপ্রিম কোর্টকেও ক্ষমতা দিচ্ছে। পার্লামেন্টকে কি ক্ষমতা দিচ্ছে? বলছে যে 12 নম্বর থেকে শুরু করে 35 নম্বর আর্টিকেল যে রয়েছে, ঠিক আছে, এই আর্টিকেলগুলো হচ্ছে কি তোমার হচ্ছে কি ফান্ডামেন্টাল রাইটস। ঠিক আছে? এই যে ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, ঠিক আছে, এই ফান্ডামেন্টাল রাইটস গুলোকে যেভাবে সংবিধানে রয়েছে সেইভাবেই হচ্ছে কি স্যার পার্লামেন্ট তার আইন তৈরি করবে। মানে মৌলিক অধিকারের সাথে সংহতি রেখে, যদি মৌলিক অধিকারের সাথে সংহতি রেখে করতেই হবে বাধ্যতামূলক, যদি না করে সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু স্যার ওই আইন প্রযোজ্য হবে না। এবং সে মানে মৌলিক অধিকারের সাথে তোমার হচ্ছে সংহতি রেখে করছে কি করছে না সেটা ব্যাখ্যা করার জন্যই কে কাজ করে স্যার? সুপ্রিম কোর্ট কাজ করে। অর্থাৎ একদিকে পার্লামেন্টের কাজ হচ্ছে কি স্যার? মৌলিক অধিকার সংক্রান্ত আইন তৈরি করা, ঠিক আছে, এবং সেই আইন তৈরি করার ক্ষমতা দিচ্ছে হচ্ছে কি কে? আর্টিকেল নাম্বার 13। অন্যদিকে সেটা তোমার হচ্ছে কি মৌলিক অধিকার সংক্রান্ত বা মৌলিক অধিকারের সাথে সম্মতি রেখে হয়েছে কিনা সেই জিনিসটা দেখছে হচ্ছে কি কে? সুপ্রিম কোর্ট। আমি যদি ভুল না বলি ভারতবর্ষের সংবিধানে এই ধরনের কম ধারা রয়েছে যেখানে তোমার হচ্ছে কি স্যার অ্যাডমিনিস্ট্রেশন, পার্লামেন্ট এবং তোমার হচ্ছে জুডিশিয়াল, ঠিক আছে, তিনজনেরই কিন্তু তোমার হচ্ছে ভূমিকা আছে। এই জন্য কোন ধারা আছে? ধারা নম্বর 13। এক্ষেত্রে পার্লামেন্ট যেমন তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ধারা প্রয়োগ করে তোমার হচ্ছে কি সংবিধানের ব্যবস্থাপনা তৈরি করতে পারে মৌলিক অধিকারের সাথে সংগতি রেখে। আবার সুপ্রিম কোর্ট সেই আইনকে বাতিল করতে পারে। আচ্ছা, এটাকে আইনকে বাতিল করতে পারবে, তা আমরা বুঝতে পারছো এটা তো ভয়ানক ব্যাপার। কেন ভয়ানক ব্যাপার? কারণ হচ্ছে মৌলিক অধিকার সংক্রান্ত আইনকে বাতিল করতে চাইবে সুপ্রিম কোর্ট। ঠিক আছে? তো স্যার এইটাকে মানে বাতিল করার ক্ষমতা হচ্ছে কার? সুপ্রিম কোর্ট। এমনকি সুপ্রিম কোর্ট এই ক্ষেত্রে তার পূর্ববর্তী যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাকে তোমার যে সংহতি করে নতুন সিদ্ধান্ত কিন্তু দিতে পারে। এবং এই নতুন সিদ্ধান্তকে দেওয়াকে কি বলা হয় স্যার? জুডিশিয়াল রিভিউ। নতুন সিদ্ধান্ত দেওয়াকে কি বলা হয়? তোমার হচ্ছে জুডিশিয়াল, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ। স্যার জুডিশিয়াল রিভিউয়ের কনসেপ্ট স্যার এখানে আর্টিকেল নাম্বার 13-এও কিছুটা আছে। তাহলে আর্টিকেল নাম্বার 13 এমন একটা আর্টিকেল যে আর্টিকেল বলে তোমার হচ্ছে কি স্যার পার্লামেন্ট এবং বিচার ব্যবস্থা উভয়ই কিন্তু হচ্ছে কি স্যার ক্ষমতা পায়। আশা করি বুঝাতে পারলাম। আমরা প্রথম ভিডিও শেষ করলাম। আমরা অলরেডি তোমাদেরকে বলেছি টোটাল 7টা আমরা ভিডিও তৈরি করবো, তার মধ্যে এটা প্রথম ভিডিও যেখানে আমরা মৌলিক অধিকারের সংজ্ঞার সাথে সাথে 12 নম্বর আর্টিকেল এবং 13 নম্বর আর্টিকেলে কি রয়েছে সেই জিনিসটাকে বললাম। ঠিক আছে?
আর মাথায় রাখবে মৌলিক অধিকার এর পরবর্তী ভিডিওতে আমরা সাম্যের অধিকার নিয়ে আসবো। সাম্যের অধিকার বলতে 14 থেকে 18 নম্বর ধারাতে যা যা বলা রয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসবো। আমি ভিডিওগুলোকে এগুলো ছোট কেন করতে চাইছি, কারণ হচ্ছে মৌলিক অধিকারের নামে যদি আমরা একটা ভিডিওতে করি সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্যার আজকের এই ভিডিওতে আমরা যেটা পেলাম যে মৌলিক অধিকার হচ্ছে কি স্যার নাগরিকদের জন্য অধিকার, এবং নাগরিকদের এই বিশেষ অধিকারকে রাষ্ট্র কিভাবে দেখে তার সংজ্ঞা 12 নম্বর আর্টিকেলে বলে রেখেছে। আর 13 নম্বর আর্টিকেলে গণপরিষদ দ্বারা বা রাষ্ট্র দ্বারা তোমার হচ্ছে কি করেছে একটা ডেফিনেশন করে দিয়েছে যে কি 13 নম্বর আর্টিকেলে কি পার্লামেন্ট তোমার হচ্ছে কি স্যার মৌলিক অধিকারের সাথে সংগতি রেখে মৌলিক অধিকার সংক্রান্ত হচ্ছে বিভিন্ন ধরনের আইন তৈরি করতে পারবে। আর মৌলিক অধিকারের সাথে সংগতি রেখেছে কিনা সেটাকে জাস্টিফাই করা বা ব্যাখ্যা করার দায়িত্ব হচ্ছে কি কার? সুপ্রিম কোর্ট। যদি সুপ্রিম কোর্ট যদি মনে করে যে না মৌলিক অধিকার অনুযায়ী ঠিক নেই, তো অতএব পার্লামেন্টে তৈরি করা আইনকে কিন্তু সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা বলে বাতিল করে দিতে পারবে। এই হলো আর্টিকেল নাম্বার হচ্ছে কত স্যার 12 এবং আর্টিকেল নাম্বার 13। ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমরা তার পরের যে ভিডিও তার অপেক্ষায় থাকবো, সেখানে আমরা হচ্ছে কি স্যার সাম্যের অধিকার নিয়ে ডিসকাস করব। চলো এই ভিডিওটাতে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।